আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। আচ্ছা, ওকে। তোমরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো তারা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো। ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি, হ্যাঁ? তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মূলত আমাদের অষ্টম ক্লাসের কার্যক্রম শুরু করব। ইজ ইট রাইট? আজকে সম্ভবত কি অষ্টম ক্লাস না? কি তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। তো আজকে আমরা আমাদের অষ্টম ক্লাসের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। ওকে। তো অষ্টম ক্লাসে এসে আমরা আমাদের যেটা গত ক্লাসে শুরু করেছিলাম চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 এর আমরা ফার্স্ট ক্লাসে বেশ কিছু জিনিস আমরা পড়িয়েছিলাম। নিশ্চয়ই সেই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। গত ক্লাসে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, এই তো? ওকে। তো আমরা যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসের যে পাঠ্যসূচি আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে মূলত আমরা চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ক্লাসের কার্যক্রম শুরু করব। চ্যাপ্টার 4 এর দ্বিতীয় ক্লাস, কিন্তু ওভারঅল হচ্ছে অষ্টম ক্লাস। ওকে। আচ্ছা, তো আজকের ক্লাসের যেটা প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন, দ্যাট মিন্স গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ জিএনপি, মোট জাতীয় উৎপাদন। ওকে, জাতীয় উৎপাদন আর কি, মোট কথা। তো এখন এই জিএনপি কাকে বলে সেটা আমরা শুরুতেই জানবো, তারপর এটার সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তো শুরুতেই চলে আসো, জিএনপি বলতে কি বুঝি আমরা সেটা আমরা জেনে নিই। তো জিএনপি হচ্ছে মূলত কোনো একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, হ্যাঁ, আহ, ওই নির্দিষ্ট দেশের নাগরিকেরা দেশের ভিতরে এবং বাইরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক সম্পদকেই মূলত জাতীয় উৎপাদন বা জিএনপি বলা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবার এটা তোমাদের সুবিধার্থে আরেকবার এটা এক্সপ্লেন করছি, একটু খেয়াল করো। যে কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, এই নির্দিষ্ট সময় বলতে সাধারণত আমরা 1 বছরকে বুঝি। ওকে। তো সাধারণত 1 বছরে আহ, দেশের যে নাগরিক আছে, অর্থাৎ কোন একটি দেশের অভ্যন্তরে তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের যে নাগরিক আছে সেই নাগরিকেরা দেশের ভিতরে হতে পারে, আবার বাইরেও হতে পারে। যেমন ধরো, বাংলাদেশের নাগরিক, উনি দেশের ভিতরে থেকে উৎপাদন করতে পারে, আবার দেশের বাইরে থেকেও কিন্তু উৎপাদন করতে পারে, কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক। এটা খেয়াল রাখতে হবে। সরি, এক্সকিউজ মি। তাহলে আমরা কি বুঝলাম? যে একটি দেশের নাগরিকেরা, দ্যাট মিন্স তারা দেশের ভিতরে অথবা দেশের বাইরে
যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকেই মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলা হয়ে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে জিএনপি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। এখন চলে আসো, এই জিএনপি বের করার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস জেড। এটার অর্থ কি? এই ফর্মুলাটা আমরা মূলত এখন তোমার করব, এক্সপ্লেন করব এই ফর্মুলাটা আসলে কি বোঝাতে চাইছে। জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস জেড। তো এখানে একটু খেয়াল করো, সি মিনস কনজাম্পশন কস্ট, দ্যাট মিনস মোট ভোগ ব্যয়। আই মিনস ইনভেস্টমেন্ট কস্ট, দ্যাট মিনস মোট বিনিয়োগ ব্যয়। জি ফর গভর্নমেন্ট কস্ট, সরি গভর্নমেন্ট কস্ট, জি তার মানে সরকারি ব্যয়, সরকারের যে মোট ব্যয় হয় সেটা। এক্স মিনস নিট রপ্তানি, দ্যাট মিনস রপ্তানি থেকে যখন আমরা আমদানি বাদ দেব, দেওয়ার পর যেটা আমরা পাবো সেটাকে আমরা বলি নিট রপ্তানি। অর্থাৎ যদি রপ্তানির পরিমাণ বেশি হয়, কোনো একটি দেশে যদি রপ্তানির পরিমাণ বেশি হয় আমদানির তুলনায়, তাহলে সেটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স দ্বারা সেটাকে আমরা তোমার ইন্ডিকেট করি। আর জেড হচ্ছে, দেখো একটু খেয়াল করে, নিট বৈদেশিক অভিবাসী আয়। নিট বৈদেশিক অভিবাসী আয় এটা কি? এটা হচ্ছে দেশের নাগরিকরা, আমাদের দেশের নাগরিকরা বিদেশে অবস্থান করে, তো সেখান থেকে তারা আয় করে বিভিন্নভাবে। সেখানে তারা তোমার চাকরি করতে পারে, সেখানে তারা ব্যবসা করতে পারে, যে কোনো কিছু করতে পারে। কিন্তু তারা সেখানে কি করছে? তারা ইনকাম করছে, এবং সেই ইনকামটা কিন্তু তারা আমাদের দেশে পাঠাচ্ছে, এবং তাদের সেই ইনকামকে আমরা রেমিটেন্স বলে থাকি। তো এই দেশের যে নাগরিকদের আয়, সেই আয় থেকে বিদেশি নাগরিকদের আয়, বিদেশি নাগরিকদের আয় বলতে কি বুঝি? বিদেশি নাগরিকদের আয় বলতে এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে বিদেশি নাগরিকরা যারা আমাদের দেশে অবস্থান করে। দেখো আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে অনেক বিদেশি নাগরিকরা আছে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। যেমন সে ফর এক্সাম্পল, পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, সেখানে কিন্তু অনেক চাইনিজ নাগরিকরা আছে যারা কিন্তু কাজ করছে আমাদের দেশে। সরি। এইভাবে বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্লেসে বিদেশি নাগরিকরা কিন্তু আমাদের দেশে অবস্থান করছেন এবং তারা কাজ করছেন। তো তারা কিন্তু কি করছে? আমাদের দেশ থেকে কিন্তু ইনকাম করছে। এই ইনকাম আর আমাদের দেশের নাগরিকরা যারা বিদেশে অবস্থান করছে তাদের ইনকাম, এই দুই আয়ের ইনকাম যদি আমাদের দেশের নাগরিকদের ইনকাম বিদেশি নাগরিকদের ইনকামের চেয়ে যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলছি নেট বৈদেশিক অভিবাসী আয়। এটা আমরা প্লাস করছি। কিন্তু যদি এটা বিদেশি নাগরিকদের আয় বেশি হয় আমাদের দেশের নাগরিকদের আয়ের তুলনায়, অর্থাৎ যে পরিমাণ অর্থ বিদেশ থেকে আমাদের দেশে আসছে তার তুলনায় যদি আমাদের দেশ থেকে বেশি অর্থ বিদেশে চলে যায়, তাহলে সেটাকে আমরা বলি নিট বৈদেশিক অভিবাসী আয়। ক্লিয়ার? তো এই নিট বৈদেশিক অভিবাসী আয় পজিটিভ ফিগার হতে পারে, নেগেটিভ ফিগার হতে পারে। পজিটিভ ফিগার হবে যদি আমাদের দেশের নাগরিকদের আয় বেশি হয়, আর যদি বিদেশি নাগরিকদের আয় বেশি হয় আমাদের দেশের নাগরিকদের আয়ের তুলনায়, তাহলে সেটা নেগেটিভ ফিগার হবে। ওকে? তো এইভাবে আমরা মূলত জিএনপি, দ্যাট মিনস মোট জাতীয় উৎপাদন নির্ণয় করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা এতক্ষণে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কিভাবে আমরা ক্যালকুলেশন করব, সরি এক্সট্রিমলি, সেটা আমরা মূলত বোঝার চেষ্টা করলাম। এ পর্যায়ে এসে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র, অর্থাৎ আয়ের দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে মোট জাতীয় আয় নির্ণয় করব, আর একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন আমরা কিভাবে নির্ণয় করব, সেটাও আমরা শিখবো। ওকে? তো মোট স্যার বিষয় হচ্ছে, হ্যাঁ সরি বলো। স্যার আমাদের হচ্ছে একজন, মানে এই ক্লাসের একজন, ওর হচ্ছে দুটো ফোনই হচ্ছে চুরি হয়ে গিয়েছে, তো ও আজকে ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না। ওর নাম হচ্ছে রাশিদ আল রাশিদ থ্রি টু আমি, জিরো হ্যাঁ ওয়ান ক্লাস চলতেছে, তো ক্লাস চলতেছে, আমি ক্লাস নিচ্ছি ওদের। আরে বাবা ক্লাসের মধ্যে আমি, হ্যাঁ বলেন।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি ক্লাসের পরে ফোন দিয়ে না, এখন তো অলরেডি ক্লাস চলতেছে, রানিং ক্লাস, বুঝলেন না? ওকে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, okay. হ্যাঁ সরি, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমাদের সেকশনের হ্যাঁ হ্যাঁ আমাদের একজন ক্লাসমেট, তার হুম। হচ্ছে দুটো ফোনই মানে চুরি হ্যাঁ হয়ে এই যে গিয়েছে। মাত্র মাত্র তোমার তার মা ফোন দিল আমাকে, হ্যাঁ আহ, হ্যাঁ মাত্র স্যার, ওই জি কথা স্যার। বললাম। আচ্ছা এনিহাও, কি নাম যেন ওর? ওর নাম হচ্ছে রাশিদ আল রাশিদ। রাশিদ আল রাশি। রাশিদ। আচ্ছা কত, রোল কত? রোল নাম্বার হচ্ছে 3201। 32। আচ্ছা এটা মোবাইল নাম্বারের মতো বলা স্যার যাবে না। রাইসা আল রাশিদ। আচ্ছা সরি সরি এনিহাও, স্যার, রাইসা আল আচ্ছা রাশিদ। ওকে, নো প্রবলেম এট অল। ওর, রাইসা আল রাশিদ আচ্ছা স্যার। বুঝতে পারছি, এটা হচ্ছে হ্যাঁ মূলত 3201, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোল নাম্বারটা 3201। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, এনিহাও আমরা ঠিক আছে, এটা আমি দেখবো পরে, সমস্যা নেই। আর আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এটা আগে শেষ করি, হ্যাঁ আলোচনা শেষে যদি আমাদের সময় থাকে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ক্লাসের মাঝখানে এগুলো আলোচনা না করলে বেটার। উনি ফোন দিয়ে ফেলছে, আমি অবশ্য রিসিভ করছি, এনিহাও সমস্যা নেই। তো এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র। এই যে আমরা জিএনপি নির্ণয় করার সূত্রটা আমরা ওভারঅল দেখালাম, কিন্তু আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে আবার আলাদাভাবে আমরা এটা এক্সপ্লেন করব। একটা হচ্ছে ইনকামের দৃষ্টিকোণ থেকে জাতীয় আয় কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব। আরেকটা হচ্ছে তোমার ব্যয়ের দৃষ্টিকোণ থেকে আমরা উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করব সেই সূত্রটাও আমরা এক্সপ্লেন করব তোমাদের সামনে। ওকে, তো একটু খেয়াল করে দেখো, আয়ের দৃষ্টিকোণ থেকে কিভাবে আমরা জাতীয় আয় নির্ণয় করব সেটা একটু খেয়াল করে দেখো। জিএনপি সমান, দেখো একটু খেয়াল করে, সামেশন, এটাকে আমরা কি বলি? এটা এটা তো জানো সবাই না, এই চিহ্নটাকে সামেশন বলা হয় না? আচ্ছা সামেশন আর, এটার অর্থ হচ্ছে যে আর মিন্স কি, এখানে আর মিন্স হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে আমাদের দেশের প্রেক্ষাপটে এটাকে আমরা খাজনা বলে থাকি, যেটা সরকার বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে যেটা আহ, আদায় আদায় করে থাকে বাধ্যতামূলক ভাবে, এটা বলতে পারো। সেটা হচ্ছে, সেটাকে আমরা সরকারের রেভিনিউ, এটা সেটা ট্যাক্স বলতে পারি আমরা এটাকে। হ্যাঁ, যেটা আমরা ট্যাক্স দিয়ে থাকি, আমাদের আয়ের উপর ভিত্তি করে আমরা সরকারকে ট্যাক্স দিই। তারপরে তোমার আমরা বিভিন্ন ধরনের ল্যান্ড বা বিভিন্ন ধরনের সম্পত্তি আমরা ব্যবহার করি, আর সেটার জন্য ট্যাক্স দিয়ে থাকি। তো এই সব কিছুকে আমরা মূলত রেভিনিউ হিসেবে গণ্য করছি, এটা সরকারের রেভিনিউ। এনিহাও এরপরে যেটা আসছে দেখো, ওয়েজেস, ডাব্লু, সামেশন। সামেশন মিনস, এখানে এটা মাথায় রাখবো যে টোটালটা, ওভারঅল সব যত মজুরি আছে, যত শ্রমিকরা, যত এমপ্লয়িরা মূলত কাজ করে, তারা যা আয় করে, তাদের সবার আয়কে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ওয়েজেস বা মজুরি। এন্ড দেন আই, আই ফর ইন্টারেস্ট, সামেশন অফ আই। দেখো আই ফর ইন্টারেস্ট, ইন্টারেস্ট বলতে এখানে আহ, সুদকে আমরা মিন করে থাকি, সুদকে আমরা এটা বুঝে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্রফিট। হ্যাঁ, এরপরে যেটা আসছে সেটা কি? প্রফিট। প্রফিট বলতে কি বুঝি? মুনাফা। তো আমরা এখানে মুনাফা বলতে কি, এই যে আমাদের দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে, প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু সেখান থেকে মুনাফা আর্ন করে, প্রফিট আর্ন করে, তাই না? তো এই প্রফিটটাকে মূলত আমরা মুনাফা হিসেবে গণ্য করছি। আর সেটা গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা মূলত আমরা বলে থাকি যে প্রফিট আর্ন করে। ওকে, ওকে। তো এটা হচ্ছে মূল বিষয়, এটাকে আমরা বলছি যে রেভিনিউ, ওয়েজেস, ইন্টারেস্ট এবং প্রফিট। হ্যাঁ, এই সবগুলোকে আমরা বেসিক্যালি যেটা বুঝি সেটা হচ্ছে সবগুলোর যোগফলটাকে আমরা জিএনপি বলছি। ওকে, আচ্ছা দেন এরপরে চলে আসো আয়ের দৃষ্টিকোণ হতে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার যোগফল থেকে পরোক্ষ কর। একটু খেয়াল করো, পরোক্ষ কর, পরোক্ষ করতে কি? ইনডাইরেক্ট ট্যাক্স আছে, যেটাকে আমরা পরোক্ষ কর বলে থাকি, যেটা বেসিক্যালি আমাদের ডাইরেক্টলি কাটে না, ডাইরেক্ট আমাদের ইনকাম থেকে কাটে না, আর যেটা কিন্তু ইনডাইরেক্টলি কেটে থাকে, যেটাকে আমরা পরোক্ষ কর বলে থাকি। আমরা সে ফর এক্সাম্পল, আমরা যেমন দেখবো, আমরা সবাই কিন্তু এই পরোক্ষ করটা দিয়ে থাকি। যেমন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, সেখানে দেখবা যা বিল আসে তার সাথে আবার ভ্যাট অ্যাড করে। আমরা দেখবা বিভিন্ন শপিং মলে আমরা বিভিন্ন ধরনের কেনাকাটা করতে যাই,
বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ক্রয় আরেকটার করি, অবস্থা দেখো, সেখান কার্ড থেকে হারিয়ে রেখেছো। সেই পার্সেজের উপর কিন্তু ভ্যাট আমাদের কাছ থেকে কিন্তু ভ্যাট কেটে নেয়, মানে বাড়তি টাকা কিন্তু ভ্যাট হিসেবে অ্যাড করে দেয়। তো এই যে ভ্যাট আমরা দিচ্ছি এটাকে বেসিক্যালি পরোক্ষ কর বলা হয়ে থাকে, ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, তো এনিহাউ বলা হচ্ছে আয়ের তাই তো, দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার যোগফল থেকে আমরা পরোক্ষ কর হিসেবে বেসিক্যালি আমরা এই ভ্যাট এই জাতীয় যে পরোক্ষ করগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মূলত আয়ের দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ফর্মুলা। দেন এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র। ব্যয়ের দিক থেকে কিভাবে আমরা মোট জাতীয় উৎপাদন নির্ণয় করি সেটা একটু খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট। জিএনপি সমান হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটার অর্থ কি দেখো একটু খেয়াল করে। তোমার এখানে জিএনপি সমান তো আমরা জানি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় জাতীয় আয়, বা মোট জাতীয় উৎপাদন। এখন এই সি ফর কি? সি ফর হচ্ছে কনজাম্পশন ব্যয়। আমরা আগেই বলেছি মানে সব ধরনের বেসরকারি ব্যয়, মানে ভোক্তারা বিশেষ করে যারা কনজিউম করে তারা যে ব্যয়টা করে থাকে সেটাকে আমরা বলি কনজাম্পশন কস্ট। আই ফর মোট বেসরকারি বিনিয়োগ ব্যয়, হ্যাঁ, ইনভেস্টমেন্ট কস্ট, যেটা আমরা আগে এক্সপ্লেন করেছি। জি ফর মোট সরকারি ব্যয়, ভোগ প্লাস বিনিয়োগ, হ্যাঁ, সরকারি ব্যয় অর্থাৎ সরকার যে ভোগ করে থাকে অথবা ইনভেস্ট করে থাকে সেটা। আরেকটা হচ্ছে এক্স, এক্স ফর হচ্ছে মোট রপ্তানি। আরেকটা হচ্ছে তোমার এম, এম হচ্ছে মোট আমদানি, এবং এটাকে আমরা এক্স মাইনাস এম বলে থাকি, অর্থাৎ নেট রপ্তানি যেটা সেটাই বেসিক্যালি আমরা এখানে প্লাস করে থাকি এক্স মাইনাস এম, অর্থাৎ নেট রপ্তানি সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যেটা আমরা ইতিমধ্যে লাস্ট যে পেস্ট ছিল সেখানে যে আলোচনা করেছি, যেটা নেগেটিভ ফিগারও হতে পারে, এটা পজিটিভ ফিগারও হতে পারে। ওকে, তো এটাই ছিল বেসিক্যালি আমাদের মূল বিষয়। এখন আমরা চলে আসি নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদনের বৈশিষ্ট্য। আমরা যে এতক্ষণ ধরে মোট জাতীয় উৎপাদন নিয়ে আলোচনা করলাম, কিভাবে মোট জাতীয় উৎপাদন ক্যালকুলেশন করা হবে সেই বিষয়টা নিয়েও আমরা আলোচনা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রস ন্যাশনাল ইনকাম, এটার বৈশিষ্ট্য কি, হ্যাঁ, স্বতন্ত্রতা কি, অর্থাৎ অন্য কোনো বিষয় থেকে, যেমন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা মোট দেশজ উৎপাদন আছে তাই না, তো তার সাথে আসলে জাতীয় উৎপাদনের বৈশিষ্ট্য কোথায়, সেই বিষয়গুলোই বেসিক্যালি আমরা এখন জানার চেষ্টা করব আমাদের এই ডিসকাশনের মাধ্যমে। ওকে, দেন আমরা তাহলে শুরু করি। তো প্রথমে দেখো, জিএনপি হচ্ছে মূলত একটি দেশের নাগরিকদের দ্বারা দেশে এবং বিদেশে অবস্থান করি যে নাগরিকরা আছে তাদের সকলের উৎপাদিত পণ্য বা সেবার যে মোট বাজার মূল্য, সেই মোট বাজার মূল্যকে মূলত আমরা জাতীয় উৎপাদন বা জিএনপি বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, আর একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর, স্যার, জিএনপির কি ম্যাথ করতে হবে এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাথ আছে, এই চ্যাপ্টারে অনেক ম্যাথ আছে আমাদের, যে কারণে আমরা অনেকগুলো ক্লাস হয়তো এই চ্যাপ্টারে নিতে হবে আমাদের, বিশেষ করে ম্যাথ গুলো একটু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। এখান থেকে ম্যাথ অবশ্য প্রত্যেক বছরই কিন্তু কোশ্চেন থাকে, হ্যাঁ, সে কারণে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কোশ্চেন মাস্ট থাকবে, এবং বিশেষ করে ম্যাথ স্পেশালি এটা থাকেই আর কি, হ্যাঁ। তো সে কারণে আমরা খুব ভালো করে এই চ্যাপ্টারটা বোঝার চেষ্টা করবো। এই যে আমরা যে আলোচনাগুলো করছি এটাই কিন্তু বেজ, ওই ম্যাথগুলোর বেজ হচ্ছে এগুলো, এই জন্য এগুলো কিন্তু ভালো করে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ বলতে এত ভয় পাওয়ার কিছু নেই, কঠিন কিছু না যে তোমরা পারবা না সেরকম কিছু না, হ্যাঁ, এটা ভেরি ইজি ভেরি সিম্পল, একটু মনোযোগ দিলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই পারবা, হ্যাঁ। সে কারণে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, বোঝার চেষ্টা করো, না বুঝলে কোশ্চেন করবে, বুঝে নিবে টিচারদের কাছ থেকে, এই তো, তাহলে তো আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ, তাই না? তো সো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো ভাবে হোক তোমরা সবসময় যে কাজটা করবা সেটা হচ্ছে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ওকে, তো এনিহাউ যে মূল বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম মোট জাতীয় উৎপাদন, তাই না? এক্সকিউজ মি, মোট জাতীয় উৎপাদন কাকে বলে সেটা আমরা বললাম। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদনের বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ মোট দেশজ উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদনের পার্থক্যটা আসলে কোথায়, বেসিক্যালি সেটাই আমরা জানার চেষ্টা করব। দেখো, নাগরিকদের উৎপাদন,
মোট জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ে কোন একটি দেশের নাগরিকদের দেশে বা জীবন জীবিকার জন্য বিদেশে অবস্থানকারী উৎপাদন জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হবে। এখন কি বলছে একটু খেয়াল করো, নাগরিকদের উৎপাদন, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত নাগরিকরা আছেন তারা সেটা দেশেই উৎপাদন করুক আর বিদেশে অবস্থান করে উৎপাদন করুক না কেন, তাদের উভয়ের মানে উভয়ের উৎপাদন, তার মানে দেশে অবস্থানকারী নাগরিকের উৎপাদন, বিদেশে অবস্থানকারী বিদেশে উৎপাদনকারী বলতে এখানে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। উৎপাদনকারী বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে বিদেশি যে নাগরিকরা আছে তারা সেখানে থেকে তারা যে কাজ করছে কি, তারা দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা জব করে হয়তোবা, সেখানে তারা বিভিন্ন জায়গাতে তারা বিজনেস করতে পারে, স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। তো বিভিন্ন ভাবে তারা কি করছে, তারা ইনকাম করছে। তো তাদের এই ইনকামটাই বেসিক্যালি তোমার কি হচ্ছে, আমাদের এই মোট জাতীয় উৎপাদনের অন্তর্ভুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের দেশের নাগরিকদের দেশে থেকে তারা চাকরি করতে পারে, তারা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে পারে, বিভিন্ন ভাবে তারা যে প্রোডাকশনের কাজে নিয়োজিত, তাদের এই উৎপাদন প্লাস হচ্ছে বিদেশে অবস্থানকারী নাগরিকদের উৎপাদন উভয়ই আমাদের এই জিএনপির অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদন। জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উৎপাদন হিসাব থেকে বাদ দিতে হবে। আমরা আগেই বলেছি যে আমাদের দেশে যদি কোনো বিদেশি নাগরিকরা অবস্থান করে এবং তারা এখানে থেকে যদি তারা কোনো আয় করে, তাদের সে আয়টা কিন্তু আমাদের আর যে যে ইয়েটা আমরা বের করব সেখান থেকে এটা লেস করতে হবে, কারণ এটা আমাদের জন্য একটা খরচ, যে খরচটা কিন্তু আমরা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না বা দেখাতে পারবো না। ওকে, আচ্ছা দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অবৈধ উপার্জন। অবৈধ কার্যকলাপ বা অবৈধ ব্যবসা বাণিজ্য থেকে অর্জিত আয় জিএনপি নির্ণয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। দেখো, অবৈধ উপার্জন, অবৈধ কার্যকলাপ বা অবৈধ ব্যবসা বাণিজ্য থেকে অর্জিত আয় জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে বুঝতে পারছো নিশ্চয় যে কোনো অবৈধ কাজ বা অবৈধ ব্যবসা বাণিজ্য, সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক, যারা যেখানে থেকে উৎপাদন করবে অবৈধভাবে, এটা খেয়াল রাখতে হবে, সেটা কোনোভাবে জিএনপির অন্তর্ভুক্ত হবে না। নাম্বার 4, হস্তান্তর জনিত ব্যয়। যে সকল ব্যয় উৎপাদনের সঙ্গে জড়িত নয় সেগুলোকে বেসিক্যালি আমরা হস্তান্তর জনিত ব্যয় বলে থাকি। সরি, এ ধরনের ব্যয় জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে কি বুঝলাম আমরা, যে সকল ব্যয় উৎপাদনের সঙ্গে জড়িত নয়, মানে প্রোডাকশনের সাথে কোনোভাবে ইনভলভ না, সেগুলোকে আমরা বেসিক্যালি হস্তান্তর জনিত ব্যয়, ট্রান্সফারেবল কস্ট বলি। আর এই ধরনের ব্যয়গুলোকে আমরা জিএনপি নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত করব না। নাম্বার 5, পরোক্ষ কর। পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর, এই যে একটু আগেই তোমাদেরকে বোঝালাম আমি ভ্যাট, যে আমরা বিভিন্ন ভাবে কিন্তু ভ্যাট দিয়ে থাকি। আমরা রেস্টুরেন্টে খেতে যাই, আমরা দেখা যাচ্ছে শপিং মলগুলোতে আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, যেখানে যাই করি না কেন দেখবা তার সাথে আমাদেরকে ভ্যাট দিতে হয়। অর্থাৎ তারা কিন্তু আমাদের সাথে বিলটা নির্ধারণ করে ভ্যাট ইনক্লুড করে। তো এই যে ভ্যাট আমরা দিচ্ছি, এই ভ্যাটটা বেসিক্যালি পরোক্ষ কর বলা হয়, এটাকে মূল্য সংযোজন কর আমরা বলে থাকি, এটাকে ভ্যালু এডেড ট্যাক্স। তো এনিহাউ, তো এই ব্যয়টাও আমাদেরকে বাদ দিতে হবে জিএনপি বের করার সময়। নাম্বার 6, মূলধনী লাভ। স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্ত আয়কে মূলধনী লাভ বলা হয়। মূলধনী লাভ বলা হয়। ওকে, যেমন 10 লক্ষ টাকায়, একটু প্লিজ, হ্যাঁ ওকে, তো যেটা বলছিলাম আমরা মূলধনী লাভ, হ্যাঁ, স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্ত আয়কে মূলধনী লাভ বলা হয়। যেমন ধরো 10 লক্ষ টাকায় কেনা গাড়ি 12 লক্ষ টাকায় বিক্রি করলে 2 লক্ষ টাকা লাভ হয়, যা মূলধনী লাভ হিসেবে গণ্য হবে। জিএনপি নির্ণয়ের ক্ষেত্রে মূলধনী লাভ অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে আমরা কি বুঝলাম, দেখো, স্থায়ী সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্ত আয়কেই বেসিক্যালি মূলধনী লাভ বলা হয়। স্থায়ী সম্পত্তি বলতে কি বোঝানো হচ্ছে, ওই যেমন উদাহরণ দিচ্ছে, যেমন ধরো 10 লক্ষ টাকায় কেনা গাড়ি 12 লক্ষ টাকায় বিক্রি করলাম, তাহলে এই যে 2 লক্ষ টাকা লাভ হলো, যা কিন্তু মূলধনী লাভ হিসেবে গণ্য হবে। তার মানে আমি 10 লক্ষ টাকাতে একটি গাড়ি কিনে আমি কি করলাম, আমি সেটা 12 লক্ষ টাকায় বিক্রি করলাম, তাই না? তো এই 12 লক্ষ টাকায় বিক্রি করার কারণে আমার 2 লক্ষ টাকা লাভ হয়েছে।
তো তার মানে কোনো মূলধনী সম্পত্তি থেকে যে লাভ হচ্ছে সেই লাভকে আমরা মূলধনী আয় হিসেবে গণ্য করে থাকি। তো এই মূলধনী আয় হিসেবে যেটা গণ্য করছি সেটাও কিন্তু আমাদের এই জিএনপি নির্ণয়ের সময় কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, দেন চূড়ান্ত পণ্য। আচ্ছা, আমি একটু অ্যাটেনশন করি, মাঝখানে ইন্টারাপ্ট করি তোমাদের আলোচনার মাঝখানে। সেটা হচ্ছে তোমাদের যেটা তোমরা ইসে কি একাধিকবার লেখো নাকি? তোমরা কি তোমাদের রোলটা কি একাধিকবার লেখো? চ্যাট বক্সে তোমাদের রোলটা কি একাধিকবার লেখো কিনা? নো স্যার, একবার হ্যাঁ বলেন। স্যার আমার আমি ভুল করে আমার রোলটা মানে 3221 আমি 321 দিয়ে দিচ্ছি, তাই স্যার আমি আরেকবার লিখে দিয়েছি। আচ্ছা, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 54 জন আমরা আছি, আমি সহ, কিন্তু 65 এটার কমেন্টস আছে তোমার চ্যাট বক্সে। তো তার মানে এতগুলো কেন হলো, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা কার আইডি থেকে এটা দিচ্ছ অ্যাটেন্ডেন্সটা, এটা কিন্তু তোমার আমরা কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? কারণ এটা তুমি যখন এটা লিখবা চ্যাট বক্সে যখন লিখছো, তখন যে লিখছে তার আইডি থেকে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে। এখন যে 2বার লিখছে অথবা দেখা যাচ্ছে যে আরেকজন এটা লিখে ফেলছো, এই জিনিসগুলো কিন্তু তোমরা মানে কি আমরা কিন্তু একটা সিরিয়াস অফেন্স হিসেবে এটা গণ্য করবো। আমার কথা বুঝতে পারছো? যদি কেউ একজন আরেকজনেরটা লেখো আর সে কিন্তু আইডেন্টিফাইড কে লিখছো এবং কারটা লেখা হচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? স্যার আমার কারেন্ট চলে গেছিল, তো তখন অফ হয়ে গেছিল একবার, আমি এর জন্য ভুলে আবার 2বার করে লিখছি। আচ্ছা, তো এগুলো করা যাবে না বাবা, একই জিনিস 2বার লেখার দরকার নেই। একবার লিখলেই সেটা কিন্তু তুমি যখন লিখছো তখন এন্টার হয়ে যাচ্ছে অলরেডি, সাথে সাথে সেটা মনে করো হয়ে যাচ্ছে, ইনক্লুড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রায় ধরো এই মুহূর্তে প্রায় 10 জন বেশি লিখছো, মানে বেশি বার লিখছো, তার মানে হয় যে 2 জনকে পেলাম আমি, হয়তো ডাবল লিখছো। কিন্তু অনেকে আরো এটা লেখার প্রয়োজন নেই, আননেসেসারি। এটা মাথায় রাখো, একবারে বেশি লাগবে না, তোমার রোল একবার দিলে সাথে সাথে থেকে যাবে, দ্যাটস ফাইন। স্যার। ওকে, হ্যাঁ বলেন। স্যার আমাদের কলেজে না 3 মাস পর পর বেতন দিতে হয়, তো এখন তো ডিসেম্বর মাস, বেতনের ব্যাপারটা কি গ্রুপে জানিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আমরা বেতনের ব্যাপারটা গ্রুপে জানিয়ে দেবো, নোটিশ হলে আমি সাথে সাথে তোমাদের গ্রুপে এটা দিয়ে দেবো, প্লাস এমনি কলেজের ওয়েবসাইটেও পাবা। হ্যাঁ, এটা জেনে দেবো। তারপর আমি একটু খোঁজ নিব যে এটা আসলে দেওয়ার জন্য কোনো নোটিশ হয়েছে কিনা বা হবে কিনা। হ্যাঁ, আমি জেনে আমি হয়তো তোমাদের নেক্সট ক্লাসে এটা জানাতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম সেখানে চলে যাই। আচ্ছা, তাহলে মূলধনী লাভ আমরা শিখলাম। এরপরে চূড়ান্ত পণ্য। দেখো, জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ের হিসাবে শুধুমাত্র চূড়ান্ত পণ্য বা সেবার বাজার মূল্য অন্তর্ভুক্ত করা হয়, তবে উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্য বা সেবার মূল্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে এখানে চূড়ান্ত পণ্য আমরা কিভাবে পাবো? দেখো, জাতীয় উৎপাদন বা জিএনপি নির্ণয়ের হিসাবে শুধুমাত্র চূড়ান্ত পণ্য বা সেবার যে বাজার মূল্য সেটাই অন্তর্ভুক্ত করা হয়, ঠিক আছে? এখানে উৎপাদন প্রক্রিয়ায় থাকা পণ্য বা সেবার মূল্য হিসাবে অন্তর্ভুক্ত হবে না। তার মানে অনেক পণ্য আছে যেটা প্রসেসিং অবস্থায় থাকে, আর জাস্ট উৎপাদনের শুরু হয়েছে, কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু ফাইনালি উৎপাদন হয় নাই। তো সেই জাতীয় কোনো পণ্যকে কিন্তু বা সেই জাতীয় কোনো উৎপাদনকে আমরা আমাদের এই জিএনপির অন্তর্ভুক্ত করবো না। শুধুমাত্র যেগুলো আমরা ফাইনালি চূড়ান্ত ভাবে যে প্রোডাক্টগুলো আমাদের সামনে আসবে সেইগুলোই শুধুমাত্র আমরা জিএনপির অন্তর্ভুক্ত করব। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপচয়, অবচয়। দেখো, অবচয় কাকে বলে? সাধারণত অবচয় ব্যয় বলতে আমরা উৎপাদনের জন্য ব্যবহৃত যে যন্ত্রপাতি ব্যবহারজনিত যে ক্ষয় হয় সেটাকে বেসিক্যালি আমরা অবচয় বলে থাকি। এখন নিশ্চয় বুঝতে পারছো এই অবচয় ব্যয়কে আমরা জিএনপি ব্যয়ের অন্তর্ভুক্ত কি করতে হবে না হবে না বলো তো দেখি? অবশ্যই করতে হবে। অর্থাৎ অবচয় ব্যয়কে জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমাদের। আচ্ছা, একটু খেয়াল করো, ডিপ্রিসিয়েশন কস্ট। তার মানে আমরা সম্পত্তি একটা কিনেছিলাম, আর সম্পত্তি কিনেছিলাম কত টাকা? ধরে নাও যে ওই যে 10 লক্ষ টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেছিলাম। তো এই সম্পত্তিটি বা একটা গাড়ি ক্রয় করেছিলাম 10 লক্ষ টাকা দিয়ে। তো গাড়িটি যখন আমি ব্যবহার করছি, ধরো 1 বছর ব্যবহার করলাম, তো 1 বছর ব্যবহার করার পর যদি এই গাড়িটি আমি বিক্রি করতে যাই, তাহলে দেখা গেল যে আমি আর 10 লক্ষ টাকায় বিক্রি করতে পারছি না, কিছু কমে বিক্রি করতে হচ্ছে। তাহলে এই যে 1 বছর আমি ব্যবহার করলাম, হ্যাঁ 1 বছর আমি সেটা ব্যবহার করলাম বা আমি রেখে দিলাম, তো এটার কারণে, হ্যাঁ এটার কারণের যে ব্যয় হচ্ছে
হ্যাঁ, এই ব্যয়কে, তার মানে এই যে 2 লক্ষ টাকা কমে আমাদের কি করতে হচ্ছে, তার মানে 2 লক্ষ টাকা হচ্ছে ব্যয়, এটা ব্যবহারজনিত ক্ষতি আমরা বলে থাকি এটাকে। আর এই ধরনের ব্যয়কেই বেসিক্যালি অবচয় ব্যয় বলা হয়ে থাকে, অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট আমরা বলে থাকি। দেন চলতি হিসাব, শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য বা সেবা জিএনপি নির্ণয়ের হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তার মানে আমরা প্রিভিয়াস ইয়ার অথবা নেক্সট ইয়ার এই জাতীয় কোনো হিসাব বা উৎপাদিত কোনো পণ্য বা পণ্যের হিসাব আমরা জিএনপির অন্তর্ভুক্ত করব না, শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের মধ্যে যে আয় সেটাই আমরা বেসিক্যালি অন্তর্ভুক্ত করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে চলে আসো নিট দেশজ উৎপাদন বলতে কি বুঝি আমরা। নেট দেশজ উৎপাদন কাকে বলে দেখো, কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সমস্ত দ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদিত হতে পারে বা তার যে মোট আর্থিক মূল্য সেটাকে আমরা নেট দেশজ উৎপাদন বলে থাকি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট আমরা বলে থাকি। ওকে, তার মানে কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের মধ্যে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে সকল দ্রব্য সামগ্রী বা সেবাকর্ম উৎপাদিত হতে পারে তার যে মোট আর্থিক মূল্য সেটাকে আমরা নেট দেশজ উৎপাদন বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, মোট দেশজ উৎপাদন বা দেশীয় উৎপাদন থেকে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত স্থায়ী সম্পত্তি যেমন যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা, এই জাতীয় সম্পত্তির অপচয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে নেট দেশজ উৎপাদন বলে। নেট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের একটি অংশ মাত্র। নিম্নে সূত্রের সাহায্যে এই বিষয়টা আমরা এক্সপ্লেন করতে পারি, দেখো একটু খেয়াল করে। এনডিপি সমান মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন থেকে মূলধনী সম্পত্তির যে অবচয়জনিত ব্যয় অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট সেটা মূলত লেস করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট বলে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নিট জাতীয় উৎপাদন, দেখো নেট ডোমেস্টিক প্রোডাক্টের আরো ব্যাখ্যা করছে কিভাবে। জাতীয় উৎপাদন জিএনপি থেকে মূলধন জাতীয় সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মূলত নির্জাতীয় উৎপাদন বলা হয়ে থাকে। তো আমরা নিচের সূত্রের সাহায্যে নির্জাতীয় উৎপাদন নির্ণয় করতে পারি, দেখো একটু খেয়াল করে। এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ নেট জাতীয় উৎপাদন, এখানে একটু ভুল করছে, নেট জাতীয় উৎপাদন নেট ন্যাশনাল ইনকাম হবে, ইংলিশে এই লেখাটা ভুল করছে। নেট জাতীয় উৎপাদন মানে হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল প্রোডাকশন। ওকে, এটা ভুল করা হয়েছে, নেট ন্যাশনাল প্রোডাকশন হবে। তো নেট ন্যাশনাল প্রোডাকশনটা কিভাবে হবে, আর সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধন জাতীয় সম্পদের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা নেট জাতীয় উৎপাদন বলে থাকি। তো নিম্নের সূত্রের সাহায্যে এই নির্জাতীয় উৎপাদন আমরা নির্ণয় করতে পারি, যেমন দেখো এনএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মাইনাস সিসি। সিসি এটাকে আমরা ডিসি বলতে পারি অর্থাৎ ডিপ্রিসিয়েশন কস্ট বলতে পারি। ওকে, তো আমরা এখন একটু এই বিষয়গুলো দেখো তোমার ডান পাশে একটু খেয়াল করো, এটা ব্যাখ্যা করা হয়েছে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। এনএনপি সমান হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ অথবা ডিসি, যেটা আমরা আগেই বের করছি। যেখানে একটু খেয়াল করো এনএনপি হচ্ছে নেট জাতীয় উৎপাদন, জিএনপি সমান হচ্ছে মোট জাতীয় উৎপাদন, সিসিএ হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয়, আর ডিসি হচ্ছে অবচয় জনিত ব্যয়। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই তোমাদের ইয়েটা একটু বন্ধ করো, মাইক্রোফোনটা একটু বন্ধ করে রাখো। হ্যাঁ, তোমাদের ইয়েটা বন্ধ করে রাখো, অনেকেরটা অন করা আছে বোঝা হচ্ছে। অরিনেটটা স্যার আপনি নিজে মিউট করে দেন সবারটা, তাহলে না, আমি তো সবারটা দিতেই পারি, আমাকে তো আবার অপশনে যেতে হবে, কিন্তু তুমি করে ফেললেই তো হয়ে গেল। ঠিক আছে, ইসরাত জাহান করে ফেলো। ওকে, আর যখন কোশ্চেন থাকবে তোমরা অন করে নিবা, আমি সেই অপশনটা রেখে দিচ্ছি, না হলে তো আমি পুরো মিউট করে রাখলে তোমরা তো আর কথাই বলতে পারতে না। কিন্তু আমি অপশন রাখছি যে তোমরা চাইলেই খুলে দিতে পারবা নিজেকে, কারণ তোমাদের যাতে কোশ্চেন করার সুযোগ থাকে আর। ওকে, তো যেটা বলছিলাম, এই জন্য ইসরাত জাহান 3286 3286 রোল আছো? ইসরাত জাহান অন করে রেখে চলে গেছে নাকি? এগুলো আসতেছে। স্যার আমি ইসরাত জাহানকে অনেকবার নক করছি, বলছি যে মিউট করতে। 3286 ওকে, আচ্ছা। তো মোট দেখো একটু খেয়াল করে, ও নাই সম্ভবত, এখানে সম্ভবত অন করে রেখে চলে গেছে।
ওরে ধরা হবে। আমি ইয়ে করে রাখলাম, মার্ক করে রাখলাম। আচ্ছা, আমরা যেটা আসছিলাম আমাদের আলোচনাটা শেষ করি আগে। তাহলে সি সমান হচ্ছে মোট বেসরকারি ব্যয়, জি সমান হচ্ছে সরকারি ব্যয়। এই এক্সপ্লেনেশন গুলো আমরা অলরেডি করছি আর কি, যে কারণে আমাদের এখানে এটা জরুরি না। তো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, দেখো এটার সাথে অতিরিক্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে জিএনপি বের করার সময় সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট অথবা এই যে মূলধনী যে ব্যয়, হ্যাঁ মূলধনী ব্যয় যেটাকে আমরা বলে থাকি সিসিএ দ্বারা। এই দুইটা জিনিস বেসিক্যালি আমাদেরকে লেস করতে হবে যদি থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা লেস করার পরে অর্থাৎ জিএনপি থেকে বেসিক্যালি আমাদের এই কনজাম্পশন কস্ট, ক্যাপিটাল কনজাম্পশন কস্ট অথবা হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট, এই দুইটা জিনিস থাকলে আমাদেরকে লেস করতে হবে, করে যেটা পাবো সেটাই হচ্ছে বেসিক্যালি এনএনপি। ভেরি সিম্পল, ওকে। দেন এরপরে চলে আসো পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম কাকে বলে? পার্সোনাল ইনকাম হচ্ছে দেখো কোন একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে একটি দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলা হয়। অন্যভাবে আমরা বলতে পারি জাতীয় আয়ের সাথে হস্তান্তর পাওনা যোগ করে তার থেকে ব্যবসায়ের অবন্টিত মুনাফা বা মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে ব্যক্তিগত আয় বলা হয়। তো ব্যক্তিগত আয়ের সূত্রটা একটু খেয়াল করো, পিআই সমান পার্সোনাল ইনকাম। এনআই থেকে দেখো কি কি বাদ দিচ্ছে, টিসি প্লাস ইউসি প্লাস এসসি প্লাস টিপি প্লাস এনসি আইএন প্লাস হচ্ছে ডি। এখন এই প্রত্যেকটার সম্পর্কে নিচে ব্যাখ্যা করা হচ্ছে। দেখো পিআই সমান পার্সোনাল ইনকাম, ব্যক্তিগত আয়, এনআই সমান নেট ইনকাম, টিসি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, ইউসি হচ্ছে কর্পোরেশনের আবন্টিত মুনাফা, এসসি হচ্ছে সামাজিক নিরাপত্তা, বিমার চাঁদা, টিপি হচ্ছে হস্তান্তর পাওনা ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স যেটাকে বলি, আইএন হচ্ছে সরকার প্রদত্ত নেট সুদ, হ্যাঁ, তারপরে ডি হচ্ছে ডিভিডেন্ড মানে লভ্যাংশ। তো এই জাতীয় জিনিসগুলো লেস করার পর মানে ন্যাশনাল ইনকাম থেকে এই জাতীয় খরচগুলো সব বাদ দেওয়ার পর যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পার্সোনাল ইনকাম, ওকে। এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডিসপোজাল ইনকাম মানে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় কাকে বলে? দেখো জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে আমরা মূলত ব্যয়যোগ্য আয় বলে থাকি। তো এই ব্যয়যোগ্য আয় থেকে যখন জনগণ যে পরিমাণ ভোগ করে থাকে এবং সঞ্চয় করে থাকে, ঠিক আছে, তো ফলে জনগণের ভোগ ব্যয় এর সাথে তাদের সঞ্চয় যোগ করলে ব্যয়যোগ্য আয় পাওয়া যায়। তো ব্যয়যোগ্য আয়কে নিম্নোক্ত সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি। সেই সমীকরণটা কি? দেখো ডিআই সমান হচ্ছে পিআই মাইনাস টি, দ্যাট মিনস ও আই, এটাকে আমরা ও আই দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে ডিআই হচ্ছে তোমার ব্যয়যোগ্য আয়, এরপরে আসছে যেটা তোমার পিআই সমান হচ্ছে পার্সোনাল ইনকাম মানে ব্যক্তিগত আয়, টি হচ্ছে কর ট্যাক্স, আর ও আই হচ্ছে কর ছাড়া অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত কস্ট থাকে সেগুলো। আর ভোগ ব্যয় এবং সঞ্চয়কে মূলত ভিত্তি করে সমীকরণের সাহায্যে মূলত আমরা এই ব্যয়যোগ্য আয় নির্ধারণ করে থাকি বা ব্যয়যোগ্য আয় পেয়ে থাকি, যেটাকে আমরা ডিআই সমান সি প্লাস এস দ্বারা প্রকাশ করে থাকি। অর্থাৎ এখানে ডিআই তো আমরা আগেই বলেছি ব্যয়যোগ্য আয়, সি সমান হচ্ছে ভোগ ব্যয়, এস হচ্ছে সঞ্চয় ব্যয়, ওকে। তো এই হচ্ছে মূলত বেসিক্যালি মূল বিষয়। আর এরপর যেটা আসছে দেখো পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কাকে বলে? কোন একটি দেশের মোট জাতীয় আয়কে যখন ওই দেশের মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করি তখনই কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাই। জাতীয় আয় যেহেতু মোট দ্রব্য বা সেবা উৎপাদনের বাজার মূল্য, সে কারণে আমরা মূল্য সূচকে যে পার্থক্য ঘটে তা জাতীয় আয় হিসাবে প্রভাবিত করে থাকে। তো মূল্য সূচকে হিসাবে নিয়ে প্রকৃত জাতীয় আয় বের করা হয় এবং এর মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা প্রকৃত মাথাপিছু আয় পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা একটা নিচে যে ফর্মুলাটা খেয়াল করছো দেখো, পিসিআই সমান হচ্ছে এনআই কে আমরা ভাগ দিচ্ছি কি দ্বারা? পি দ্বারা। তো এখন এনআই কি? এখানে এনআই হচ্ছে জাতীয় আয় আর পি হচ্ছে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা, সে দেশের টোটাল নাগরিক। অর্থাৎ জাতীয় আয়কে যখন আমরা ওই দেশের টোটাল নাগরিক সংখ্যা দ্বারা আমরা যখন ভাগ করি তখন আমরা যেটা পাই সেটাই হচ্ছে বেসিক্যালি পিসিআই অর্থাৎ মাথাপিছু আয়, ওকে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মাথাপিছু আয়ের ফর্মুলা। এখানে আমরা আরো কিছু ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানে একটা উদাহরণও দিয়ে দিয়েছি কিভাবে আমরা এটা বের করব, যদিও আসলে সময় শেষ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করো সংক্ষেপে যে একটি দেশের মোট জনসংখ্যা 16 কোটি, একটি দেশটির আর্থিক জাতীয় আয় হচ্ছে $9,600 কোটি এবং দাম সূচক হচ্ছে $140।